শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স এডুকেশনের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের ক্লাস ফিনান্স নবম ও দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ে আমরা আলোচনা করব ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে। এই ক্যাপিটাল বাজেটিং এর আমরা তিনটা পার্ট দেব। এই তিনটা পার্টের যদি তিনটা অঙ্ক কোন শিক্ষার্থী মনোযোগ সহকারে করো, তাহলে তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা পরীক্ষার জন্য একদম 100 প্রিপেয়ার হয়ে যাবা। তো চলো পার্ট 1টা আমরা শুরু করছি। পার্ট 1 আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, সেটার প্রথম বিষয়বস্তুটা হলো গড় মুনাফার হার। কি শিক্ষার্থীরা বলো তো? গড় মুনাফার হার। এটা ইংলিশে বলা হয় ARR, এভারেজ রেট অফ রিটার্ন। এটা সূত্রটা কি? গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। সূত্রটা যদি আমি আরেকবার বলি কি হবে? গড় মুনাফার হার সমান সমান গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। এখন গড় নিট মুনাফা আমাদের প্রশ্নে দেওয়া নাও থাকতে পারে, তখন আমরা গড় নিট মুনাফা কিভাবে বের করব? গড় নিট মুনাফা বের করার সূত্র হলো মোট কর পরবর্তী নিট মুনাফা। কি? মোট কর পরবর্তী মানে কর বাদ দেওয়ার পরে যে মুনাফাটা থাকে তার টোটাল অংশটুকু আমাদের কি করতে হবে? যোগ করে লিখতে হবে। তারপরে ভাগ করতে হবে কি? মেয়াদকাল বা বছর দ্বারা। তারপরে আমাদের অঙ্কে কর পরবর্তী নিট মুনাফা নাও দেয়া থাকতে পারে, তখন আমরা কর পরবর্তী নিট মুনাফা বের করব কিভাবে শিক্ষার্থীরা? তার জন্য দেখো একটি ছক দিয়ে দিয়েছি, কর পরবর্তী নিট মুনাফা নির্ণয়ের ছক। সেটা কিভাবে আসবে? বিক্রয় থেকে আমাদের কি মাইনাস করতে হবে? চলতি ব্যয়। অনেক সময় দেখা যাবে বিক্রয়ের পরিবর্তে প্রকল্পের আয় দেওয়া থাকতে পারে, সেম ভাবে আমরা করব। তো চলো দেখি বিক্রয় থেকে আমরা কি মাইনাস করব? চলতি ব্যয়। তারপরে মাইনাস করব আমরা কি? স্থির ব্যয় বা স্থায়ী খরচ। অনেক অঙ্কে দেখবা কারখানা খরচও থাকতে পারে, ওইটা আমরা কি করব? মাইনাস করব। তারপর আমরা মাইনাস করব কি? অবচয়। কি মাইনাস করব? অবচয়। অবচয়তে যদি ডাইরেক্ট দেয়া থাকে তখন আমরা অবচয় মাইনাস করব। অনেক অঙ্কে দেখা যায় যে অনেক পরীক্ষায় এসেছে এতটুকু দেয়া থাকবে। কি দেয়া থাকতে পারে? অবচয় কর পূর্ব মুনাফা। তখন আমরা কি করব? এই অবচয় কর পূর্ব মুনাফা থেকে আমাদের অবচয়টা কি করে দিতে হবে? বাদ দিতে হবে। প্রশ্নে যদি আমাদের অবচয়ের পরিমাণ অর্থ দেয়া থাকে, তখন আমরা প্রতি বছর থেকে কি করে দিব? অবচয়ের টাকাটা বাদ দিয়ে দিব। শিক্ষার্থীরা, অবচয় যদি প্রশ্নে দেওয়া নাও থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে বলতো? অবচয়টা মাইনাস করতেই হবে। তাহলে যেহেতু অবচয় দেয়া নাই, এখন আমরা অবচয়টা কোথায় পাবো? তার জন্য একটি সূত্র দেওয়া হলো, যে সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো শিক্ষার্থীরা? অবচয়ের টাকার পরিমাণ বের করতে পারবো। তাহলে দেখো অবচয় বের করার সূত্রটা কি? বার্ষিক অবচয়। বার্ষিক বলতে বোঝানো হয়েছে 1 বছর বা একটি আর্থিক বছর আমি যতটুকু কি করব? ওই প্রতিষ্ঠানটা রানিং রাখবো। তাহলে বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল। সূত্রটা যদি আরেকবার দেখি, প্রারম্ভিক বিনিয়োগ। এখন প্রারম্ভিক বিনিয়োগ কি? তুমি একটা প্রতিষ্ঠানে বা একটা প্রকল্পে তুমি কত টাকা অর্থ বিনিয়োগ করলা, বা আমি যদি ধরে নিই আমি একটি প্রকল্পের জন্য একটি স্থায়ী সম্পদ কিনলাম 1 লক্ষ টাকা দিয়ে। কত টাকা? 1 লক্ষ টাকা দিয়ে। এই যে 1 লক্ষ টাকা দিয়ে যে আমি স্থায়ী সম্পদটা কিনলাম, এই 1 লক্ষ টাকাই হচ্ছে কি? ওই প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ। আমি ধরে নিলাম ওই সম্পদটা আমি 10 বছর ব্যবহার করব। এই বছরটাকে এখানে বলা হচ্ছে কি? আয়ুষ্কাল। যখন আমি 1 লক্ষ টাকা দিয়ে একটি স্থায়ী সম্পদ কিনলাম, সেটা ব্যবহার করব কত বছর? 10 বছর। 10 বছর পরে সম্পদটা আমাদের মূল্য থাকবে ধরে নিলাম 20,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য বলা হয় এটাকে, মানে ভগ্নাবশেষ মূল্য কত থাকবে? ধরে নিলাম 20,000 টাকা। প্রশ্নে যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে তাহলে লিখবো, আর যদি ভগ্নাবশেষ মূল্য দেওয়া না থাকে তাহলে আমরা শূন্য ব্যবহার করব। শিক্ষার্থীরা বুঝতে পেরেছো? তাহলে বার্ষিক অবচয় সূত্র কি? প্রারম্ভিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল। তাহলে চলো দেখি কি, যদি আমাদের এই পর্যন্ত দেওয়া থাকে অবচয় কর পূর্ব মুনাফা, বাদ দিব কি? অবচয়। তাহলে কি পাবো? কর পূর্ববর্তী মুনাফা। পূর্ববর্তী বলতে বোঝানো হয়েছে এখনো কি হয় নাই, এই মুনাফা থেকে করটাকে কি করা হয়নি শিক্ষার্থীরা? বাদ দেওয়া হয়নি। তারপর আমাদেরকে কি করে দিতে হবে? করটা বাদ দিব। বাদ দিলে আমরা কি পাবো? কর
পরবর্তী নিট মুনাফা, পরবর্তী মানে কি, যেটা হচ্ছে আমাদের কি করটা এখন বাদ দেওয়া হয়ে গেছে অলরেডি। শিক্ষার্থীরা একটা জিনিস খুব মনোযোগ সহকারে তোমাদেরকে খেয়াল রাখতে হবে, কখনো যদি কর পরবর্তী নিট মুনাফা কোনো একটি টাকার অঙ্ক যদি নেগেটিভ বা মাইনাসের আসে, তাহলে আমরা কি করব, তার উপরে কর ধরবো না। অনেক টেস্ট পেপার বা অনেক গাইডে দেখা যায় যে আমাদেরকে কি করা হলো, কর মাইনাসের উপরেও কি হয়েছে, কর ধরা হয়েছে। তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন একটা প্রতিষ্ঠানের ক্ষতি হয় তার উপর কি ওই মালিক বা ওই প্রতিষ্ঠান কি ক্ষতির উপর কি কর দিবে? কখনোই কর দিবে না। তার জন্য আমাদের এই বিষয়টা সবসময় লক্ষ্য রাখতে হবে, যখন কর পূর্ববর্তী মুনাফাটা কখনো নেগেটিভ মার্কে আসে, তখন তার উপর কি করতে হবে না, কর ধরতে হবে না। শিক্ষার্থীরা দেখো, আমাদের প্রশ্নটা কি ছিল, এই পাঠে আমাদের আলোচনার বিষয়টাই ছিল কি, গড় মুনাফার হার নির্ণয়। আমরা যে সূত্রটা আরেকবার দেখি, সেটা হলো কি, গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ। তাহলে গড় নিট মুনাফার তো আমাদের প্রশ্নে থাকবে না, তখন বের করব কিভাবে? তা বের করার সূত্রটা হচ্ছে মোট গড় পরবর্তী নিট মুনাফা বাই বছর। গড় পরবর্তী নিট মুনাফা এই যে আমরা পেয়ে যাব যে অ্যামাউন্ট গুলা, ওগুলো আমরা কি করব, টোটালটা যোগ করে এখানে ওই বছর দ্বারা ভাগ করে দেব। 3 বছর থাকলে 3 দ্বারা ভাগ করব, 5 বছর থাকলে 5 দ্বারা ভাগ করব। তারপরে সূত্রটা কি ছিল দেখো, গড় বিনিয়োগ। আমাদের প্রশ্নে কি থাকবে না, গড় বিনিয়োগ যখন থাকবে না, তখন আমরা গড় বিনিয়োগটা কিভাবে বের করব? বের করার সূত্রটা হলো শিক্ষার্থীরা, প্রারম্ভিক বিনিয়োগ প্লাস বাংলাভাষা মূল্য, আর এই দুইটা হলো সূত্রের 2। তাহলে আমরা কি পেয়ে যাব, গড় বিনিয়োগ। তাহলে আমরা খুব সহজে গড় মুনাফার হার নির্ণয় করতে পারবো, গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ। চলো শিক্ষার্থীরা, এখন একটি সমস্যা সমাধানের মাধ্যমে এই সূত্রটা আমরা খুব ভালো করে বুঝে নিই। শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টার থেকে প্রতি বছর একটি থেকে 2টি অঙ্ক থাকবে। তো চলো আজকে আমরা পার্ট 1 এর একটি অঙ্ক সমাধান করি। পার্ট 1 এর সমস্যা 1-এ দেখো কি বলা হয়েছে, নিশি ব্রাদার্স 3 বছর মেয়াদী, কয় বছর মেয়াদী, 3 বছর মেয়াদী 2টি প্রকল্প, একটি সান আর একটি মুন নামে 2টি প্রকল্পে একটিতে 12 লক্ষ টাকা বিনিয়োগের চিন্তা করছে। সান এবং মুন নামে 2টি প্রকল্প, এই প্রকল্প নিশি ব্রাদার্স কি করতে চায়, যে কোনো একটিতে 12 লক্ষ টাকা বিনিয়োগ করতে চায়। প্রকল্প 2টি সম্পর্কিত কিছু তথ্য নিম্নে দেওয়া হলো। শিক্ষার্থীরা, এটা কিন্তু সকল বোর্ড 2016 সালে অঙ্কটি এসেছিল। এখন এই যে তার 12 লক্ষ টাকা আছে, সে চাইলেই কিন্তু 2টি প্রকল্প বিনিয়োগ করতে পারবে না। সো এইখান থেকে কি করতে হবে, 2টি প্রকল্প থেকে সে যে কোনো একটি প্রকল্প বিনিয়োগ করবে। সেই ক্ষেত্রে তার অঙ্কের সমাধানের মাধ্যমে, গড় মুনাফার হারের মাধ্যমে এই বিষয়গুলো তাকে কি করতে হবে, জানতে হবে যে সে কোনটাতে কি করবে, বিনিয়োগ করবে। শিক্ষার্থীরা দেখো, সবকিছু তথ্য দেওয়া আছে এখানে। সান এবং মুন প্রকল্প, সান প্রকল্পে প্রাকলিত বিক্রয়ের পরিমাণ ছিল প্রথম বছরে 7 লক্ষ টাকা এবং মুনে ছিল 5 লক্ষ টাকা। তারপর দ্বিতীয় বছরে সানের ছিল 8 লক্ষ টাকা আর মুনের ছিল 9 লক্ষ টাকা। তৃতীয় বছরে সান প্রকল্পের ছিল কত, 9 লক্ষ টাকা শিক্ষার্থীরা, আর মুনের ছিল 10 লক্ষ টাকা। এখন তাদের চলতি খরচের পরিমাণ বিক্রয়ের 40%, সানের ক্ষেত্রে কত পার্সেন্ট শিক্ষার্থীরা, 40%, 7 লক্ষ 40%, 8 লক্ষ 40%, 9 লক্ষ 40%, এবং মুনের ক্ষেত্রে কত পার্সেন্ট, বিক্রয়ের 35%, 5 লক্ষ 35%, 9 লক্ষ 35% এবং 10 লক্ষ 35% করলে যে টাকাটা পাবো শিক্ষার্থী, এটা কি চলতি খরচ। স্থায়ী খরচের পরিমাণ সানের ক্ষেত্রে 2 লক্ষ টাকা এবং মুনের ক্ষেত্রে 1,50,000 টাকা শিক্ষার্থীরা। আর দেখো, প্রতি বছরে অবচয় দেয়া আছে কত, সানের ক্ষেত্রে 1 লক্ষ টাকা এবং মুনের ক্ষেত্রে 1 লক্ষ টাকা। এবং করের হার সানের দেওয়া ছিল 30% এবং মুনের দেওয়া আছে কত পার্সেন্ট শিক্ষার্থীরা, 30%। এখন দেখি গ নাম্বার রিকোয়ারমেন্টে কি বলা হয়েছে। গ নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে নিশি ব্রাদার্সের সান প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করো। কোন প্রকল্পটির করতে হবে আমাদের বলতো, সান প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। শিক্ষার্থীরা, আমরা জানি গড় মুনাফা হারের সূত্রটা কি ছিল বলতো, গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। কি ছিল সূত্রটি, আমরা যদি আরেকবার দেখি, গড় মুনাফার হারের সূত্র হলো গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু
100। শিক্ষার্থীরা আমাদের অঙ্কে কি কোথাও গড় নেট মুনাফা দেয়া আছে বা গড় প্রারম্ভিক বিনিয়োগ দেয়া আছে? আমাদের দেয়া নেই। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? গড় নেট মুনাফাটা বের করতে হবে একটি সূত্রের মাধ্যমে। এখন এই গড় নেট মুনাফার সূত্রটা ছিল কর পরবর্তী নেট মুনাফা। কর পরবর্তী কি? মোট নেট মুনাফা কে কি করতে হবে? আয়ুষ্কাল বা বছর দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পরে যে ফলটা পাবো সেটা আমাদের কি? গড় নেট মুনাফা। এখন এই গড় নেট মুনাফা বের করার ক্ষেত্রে শিক্ষার্থীরা কি করতে হবে আমাদের বলতো? কর পরবর্তী নেট মুনাফাটা বের করতে হবে। চলো কর পরবর্তী নেট মুনাফাটা আমরা কি করি? বের করি। এটা কি প্রকল্প ছিল? সান প্রকল্প। সান প্রকল্পে বিক্রয়ের পরিমাণ ছিল, প্রাক্কলিত বিক্রয়ের পরিমাণ কত শিক্ষার্থীরা? 7 লক্ষ প্রথম বছরে, দ্বিতীয় বছরে 8 লক্ষ, তৃতীয় বছরে ছিল 9 লক্ষ টাকা। এবং তাদের চলতি খরচের পরিমাণ ছিল কি? বিক্রয়ের 40%। 7 লক্ষর 40% করলে আমরা পাবো কত? 2,80,000 টাকা। 7 লক্ষ থেকে 2,80,000 টাকা যদি আমি বাদ দেই তাহলে পাওয়া যাবে কত? 4,20,000 টাকা। তারপরে দ্বিতীয় বছরে আমাদের বিক্রয়ের পরিমাণ ছিল শিক্ষার্থী কত? 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকার যদি আমি 40% করি তাহলে পাবো কত? 3,20,000 টাকা। 8 লক্ষ টাকা থেকে 3,20,000 টাকা যদি চলে যায় শিক্ষার্থীরা থাকবে কত? 4,80,000 টাকা। তারপরে তৃতীয় বছরে আমাদের বিক্রয় ছিল কত? 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকার উপরে যদি আমি 40% করি শিক্ষার্থীরা পাওয়া যায় কত? 3,60,000 টাকা। 9 লক্ষ থেকে 3,60,000 টাকা বাদ দিলে পাবো কত? 5,40,000 টাকা। তারপর স্থায়ী খরচ। স্থায়ী খরচ কি ছিল বন্ধুরা? দেখো প্রতি বছরে সানের ক্ষেত্রে 2 লক্ষ টাকা করে দেওয়া ছিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের কি করতে হবে না? স্থায়ী খরচের পরিমাণ বের করতে হবে না, যেহেতু দেয়া আছে। তাই আমরা কি করলাম বলতো? প্রতি বছরে 2 লক্ষ টাকা কি করলাম? বাদ দিলাম। প্রথম বছরে 2 লক্ষ, দ্বিতীয় বছরে 2 লক্ষ, তৃতীয় বছরে 2 লক্ষ টাকা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে কত টাকা পেলাম? প্রথম বছরে 4,20,000 টাকা, দ্বিতীয় বছরে 4,80,000 টাকা, তৃতীয় বছরে 3,40,000 টাকা পাওয়া গেল। এই যে টাকাটা পেলাম এটা হচ্ছে অবচয় কর পূর্ব মুনাফা। কি মুনাফা? অবচয় কর পূর্ব মুনাফা। এখন এটা থেকে কি করতে হবে শিক্ষার্থীরা বলতো? অবচয়ের পরিমাণ বাদ দিতে হবে। আমরা জানি যদি প্রশ্নে অবচয়ের পরিমাণ দেয়া না থাকে তাহলে একটা সূত্রের সাহায্যে কি করা যায়? সেই অবচয়টা বের করা যায়। শিক্ষার্থীরা মনে রাখবা এই অঙ্কে দেখো তো কি আছে? অবচয়ের পরিমাণ দেয় আছে কত টাকা? 1 লক্ষ টাকা। প্রতি বছরে কি হবে শিক্ষার্থীরা বলতো? 1 লক্ষ টাকা করে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে অবচয়ের পরিমাণ। যখন অবচয় বাদ দিলাম তাহলে কত পেলাম? প্রথম বছরে 1,20,000, দ্বিতীয় বছরে 1,80,000, তৃতীয় বছরে 2,40,000। শিক্ষার্থীরা এই অঙ্কে আমাদের কি ছিল বলতো? অবচয়ের পরিমাণ দেয়া ছিল, তার জন্য আমাদের কি অবচয়ের অর্থটা বের করতে হয়নি। কিন্তু যদি অবচয়ের পরিমাণ দেয়া না থাকতো তারপর আমাদের কি করতে হইতো? অবচয়ের অর্থটা বাদ দিতে হইতো। সেই ক্ষেত্রে আমরা অবচয় কোথায় পাইতাম? অবচয় নির্ণয় করার একটি সূত্র আমরা শিক্ষার্থীরা শিখেছিলাম, সেটা হলো বার্ষিক অবচয় সমান সমান প্রারম্ভিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য যদি থাকে ডিভাইডেড বাই আয়ুষ্কাল বা বছর। ভাগ করলে আমরা যে অর্থটা পাবো সেটাই কি? বার্ষিক অবচয় বা অবচয়। তখন আমরা কি করব? এখান থেকে অবচয়টা বাদ দিব। অলওয়েজ কি করতে হবে শিক্ষার্থীরা? অবচয়ের কথা যদি উদ্দীপকে বলাও না থাকে তারপরেও কিন্তু এই অবচয়টা আমাদেরকে কি করতে হবে? বাদ দিতে হবে। যখন আমরা অবচয়টা বাদ দিলাম তারপর কি পেলাম? কর পূর্ব মুনাফা। কর পূর্ব মুনাফা বলতে এখনো কি করা হয়নি? এটা থেকে করটা বাদ দেওয়া হয়নি। এখন আমাদেরকে কি করতে হবে শিক্ষার্থীরা? করের অর্থটা বাদ দিতে হবে। করের রেট দেওয়া ছিল কত পার্সেন্ট? সানের ক্ষেত্রে 30%। তাহলে 1,20,000 টাকার যদি আমি 30% করি 3,60,000 টাকা পাবো। দ্বিতীয় বছরে যদি 1,80,000 টাকার উপরে কি করি? 30% করি তাহলে পাবো কত? 5 লক্ষ পাবো কত? 54,000 টাকা। এবং তৃতীয় বছরে যদি আমি 30% করি পাবো কত? 72,000 টাকা। এখন 1,20,000 টাকা থেকে 36,000 টাকা বাদ দিলে কত পাবো? 84,000 টাকা। 1,80,000 টাকা থেকে শিক্ষার্থীরা
54,000 টাকা বাদ দিলে পাবো কত 1,26,000 টাকা। এবং 2,40,000 টাকা থেকে যদি 72,000 টাকা বাদ দেই তাহলে পাওয়া যাবে 1,68,000 টাকা। এই যে অর্থটা, এটা আমরা কি পেলাম বলতো? কর পরবর্তী মুনাফা। কি পেলাম বলতো? কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফার পরিমাণ পেয়ে গেলাম। মানে কি হলো? এখান থেকে করের অর্থটা বাদ দেওয়া হলো। এই অর্থ দিয়ে আমরা কি করব? গড় নিট মুনাফা বের করার ক্ষেত্রে এটা লাগবে। কারণ গড় নিট মুনাফার সূত্রটা ছিল মোট কর পরবর্তী মুনাফা বাই বছর। তাহলে মোট কর পরবর্তী মুনাফা কি? এই অর্থগুলো যদি আমরা যোগ করে দেই এবং বছর ছিল 3, ভাগ করলে আমরা কি পেয়ে যাব? গড় নিট মুনাফা পেয়ে যাব। শিক্ষার্থীরা, গড় নিট মুনাফার সূত্রটা কি বলতো? কর পরবর্তী যে মুনাফাগুলো থাকবে তার মোট যোগফল, তারপরে আয়ুষ্কাল বা বছর। তাহলে কর পরবর্তী মোট নিট মুনাফাগুলো চলো আমরা লিখে নেই। প্রথম বছরে ছিল 84,000, দ্বিতীয় বছরে ছিল 1,26,000 টাকা এবং তৃতীয় বছরে ছিল 1,68,000 টাকা। আমাদের অঙ্কে বছরের পরিমাণ ছিল 3 বছর, তাই 3 লিখেছি। তো সবগুলো যোগ করলে আমরা পেয়ে যাব 3,78,000 টাকা। আয়ুষ্কাল 3 বা বছর 3 দ্বারা ভাগ করলে প্রতি বছরের গড় নিট মুনাফা পাবো কত টাকা বলতো? 1,26,000 টাকা। আমাদের প্রশ্নে চেয়েছিল কি? গড় মুনাফার হার। তো আমরা গড় মুনাফার হারের সূত্রটা কি জানি বলতো? গড় নিট মুনাফা। তাহলে আমরা গড় নিট মুনাফা পেলাম কত? 1,26,000 টাকা। কিন্তু শিক্ষার্থীরা, আমাদের অঙ্কে কি ছিল না? গড় বিনিয়োগ ছিল না। তাহলে কি করতে হবে? গড় বিনিয়োগের পরিমাণটা বের করতে হবে। তাহলে গড় বিনিয়োগের সূত্রটা কি ছিল বলতো? প্রারম্ভিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য আর সূত্রে 2। আমাদের প্রারম্ভিক বিনিয়োগ ছিল কত টাকা? 12 লক্ষ টাকা। শিক্ষার্থীরা, কত টাকা ছিল বলতো? 12 লক্ষ টাকা। কিন্তু আমাদের অঙ্কে কি ভগ্নাবশেষ মূল্য ছিল? ছিল না। ভগ্নাবশেষ মূল্য ছিল না, তার জন্য আমরা কি লিখেছি? 0 লিখেছি। তাই 12 লক্ষকে কি করব বলতো? শূন্য যোগ করেছি, তারপর এটাকে সূত্রের 2, সেই 2 দ্বারা আমরা ভাগ করলে গড় বিনিয়োগ পেয়ে যাব কত টাকা? 6 লক্ষ টাকা। এখন গড় নিট মুনাফা তো আমরা আগেই পেয়ে গিয়েছিলাম 1,26,000 টাকা। গড় বিনিয়োগ পেলাম 6 লক্ষ টাকা আর সূত্রের 100। এখন এই 1,26,000 কে 100 দিয়ে গুণ করে যদি 6 লক্ষ দ্বারা ভাগ করি তাহলে গড় মুনাফার হার কত পাবো বলতো? 21%। চলো এখন আমরা গহ নাম্বার রিকোয়ারমেন্টটি সমাধান করি। গহ নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে প্রকল্প দুইটির মধ্যে কোনটিতে বিনিয়োগ অধিকতর গ্রহণযোগ্য যুক্তি দেখাতে। প্রকল্প দুইটি ছিল, একটি সান আর একটি মুন। সান প্রকল্পে কি বের করেছিলাম শিক্ষার্থীরা বলতো? গড় মুনাফার হার। কিন্তু বলেছে যে দুইটি প্রকল্পের মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? মুন প্রকল্পেরও গড় মুনাফার হারটা বের করতে হবে। তারপর যেটার মুনাফার হার কি হবে শিক্ষার্থীরা? বেশি হবে, ওইটা অধিকতর গ্রহণযোগ্য। যখন আমাদের দুইটি প্রকল্প দেয়া থাকে শিক্ষার্থীরা, সেক্ষেত্রে আমাদের বিবেচনা করার ক্ষেত্রে বিষয়টা হলো যেটার গড় মুনাফার হার বেশি ওইটা আমাদের কি অধিকতর গ্রহণযোগ্য হবে। চলো আমরা এখন মুন প্রকল্পে গড় মুনাফার হারটা বের করে দেখে নেই। মূল প্রকল্পের গড় মুনাফার হার বের করার আগে আমাদেরকে কি করতে হবে? গড় পরবর্তী নিট মুনাফাটা বের করে নিতে হবে। কারণ আমাদের গড় মুনাফার হারের সূত্রটা ছিল গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ ইনটু 100। গড় নিট মুনাফা বের করার ক্ষেত্রে আমাদের কি লাগে বলতো? গড় নিট মুনাফাটা লাগে। গড় নিট মুনাফাটা যখন বের করব তখন আমাদের কি লাগবে? কর পরবর্তী নিট মুনাফাটা লাগবে। সেক্ষেত্রে আমাদের কর পরবর্তী নিট মুনাফাটা বের করব কিভাবে বলতো? বিক্রয় থেকে আমাদের কি করতে হবে? চলতি খরচ বাদ দিতে হবে। চলতি খরচ আমাদের বিক্রয় বলেছিল কত পার্সেন্ট বলতো? 35%। মূল প্রকল্পে প্রথম বছরে বিক্রয়ের পরিমাণ ছিল 5 লক্ষ। এই 5 লক্ষ টাকার যদি আমরা 35% করি শিক্ষার্থীরা পাবো 1,75,000 টাকা। বাদ দিলে পাওয়া যাবে 3,25,000 টাকা। দ্বিতীয় বছরে ছিল 9 লক্ষ টাকা। এই 9 লক্ষ টাকার উপর যদি 35% করি তাহলে পাবো 3,15,000 টাকা।
9 লক্ষ থেকে 3,15,000 টাকা বাদ দিলে পাবো 5,85,000 টাকা। তৃতীয় বছরে ছিল প্রাক্কলিত বিক্রয়ের পরিমাণ 10 লক্ষ টাকা। ওইটার উপরে আমরা যদি 35% করি পাবো 3,50,000 টাকা। 10 লক্ষ থেকে 3,50,000 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই শিক্ষার্থীরা পাবো 6,50,000 টাকা। এটা থেকে আমাদেরকে কি মাইনাস করতে হবে? স্থায়ী খরচ। প্রশ্নে দেখো স্থায়ী খরচের পরিমাণ দেয়াই ছিল। স্থায়ী খরচ ছিল মূল প্রকল্পে 1,50,000 টাকা। চলো এখন আমরা স্থায়ী খরচের পরিমাণ কি করি? বাদ দিয়ে দিই। স্থায়ী খরচ আমাদের ছিল কত বলতো? প্রতি বছরে 1,50,000 টাকা যদি আমরা বাদ দেই তাহলে পাবো অবচয় ও কর পূর্ব মুনাফা। এখান থেকে কি করা হয়নি? অবচয় এবং করের অর্থটা বাদ দেওয়া হয়নি। কত টাকা পেয়ে গেলাম? 1,75,000, 4,35,000 এবং 5 লক্ষ টাকায়। এগুলোর উপর আমাদেরকে কি করতে হবে শিক্ষার্থীরা? অবচয় বাদ দিতে হবে। এখন অবচয়ের পরিমাণ আমাদের কি অঙ্কে দেয় ছিল 1 লক্ষ টাকা মুনের ক্ষেত্রে। যদি না থাকতো তাহলে আমরা কি সূত্রের মাধ্যমে অবচয়টা বের করে তারপরে বাদ দিব। শিক্ষার্থীরা খুব মনোযোগ, আমাদের সব সময় কি করতে হবে? অবচয়টা বাদ দিতেই হবে। যদি প্রশ্নে অবচয় সম্পর্কিত কিছু নাও বলে তারপরেও কি করতে হবে? অবচয়ের সূত্র দিয়ে অবচয় নির্ণয় করে তারপর আমরা কি করব? অবচয় বাদ দিব। তারপর অবচয় বাদ দেওয়ার পর আমরা পেয়ে গেলাম কর পূর্ব মুনাফা। প্রথম বছরে 75, দ্বিতীয় বছরে 3,35,000 এবং চতুর্থ বছরে 4 লক্ষ টাকায়। এই টাকা থেকে আমাদেরকে কিসের পরিমাণ বাদ দিতে হবে? করের পরিমাণ। কর কত টাকা ছিল মুনের ক্ষেত্রে বলতো? 30%। এখন 75,000 টাকার উপরে যদি আমি 30% করি পাবো 22,500 টাকা। 3,35,000 টাকার উপরে যদি আমি 30% করি তাহলে পাবো 1,05,000 টাকা। 4 লক্ষ টাকার উপর যদি আমি 30% করি পাবো 1,20,000 টাকা। তারপরে শিক্ষার্থী আমরা পেয়ে যাব কি? কর পরবর্তী নিট মুনাফা। প্রথম বছরে পেলাম 52,500 টাকা, দ্বিতীয় বছরে পেলাম 2,34,500 টাকা, তৃতীয় বছরে পেলাম 2,80,000 টাকা। এখন আমরা কি নির্ণয় করব? গড় মুনাফার হারটা নির্ণয় করব। গড় মুনাফার হারের সূত্রটা কি শিক্ষার্থীরা? গড় নিট মুনাফা বাই গড় বিনিয়োগ। গড় নিট মুনাফা বের করার জন্য আমাদের একটি সূত্র ছিল কর পরবর্তী মোট মুনাফা বাই বছর। তাহলে আমরা কর পরবর্তী নিট মুনাফা পেয়ে গিয়েছিলাম প্রথম বছরে 52,500 টাকা, দ্বিতীয় বছরে 2,34,500 টাকা এবং শিক্ষার্থীরা তৃতীয় বছরে 2,80,000 টাকা আমরা মেয়াদ বা বছর বা আয়ুষ্কাল দ্বারা ভাগ করেছি। আমাদের টোটাল যোগফল আসছিল কত? 5,67,000 টাকা। মেয়াদকাল ছিল 3 বছর। 3 দ্বারা ভাগ করলে গড় নিট মুনাফা আমরা পেয়ে যাব কত? 1,89,000 টাকা। তো আমরা কি পেয়ে গেলাম? গড় নিট মুনাফা পেয়ে গেছি কত বলতো? 1,89,000 টাকা। এখন আমাদেরকে কি লাগবে? গড় বিনিয়োগ লাগবে। গড় বিনিয়োগের সূত্রটা আমরা জানি, প্রারম্ভিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য বাই 2। প্রারম্ভিক বিনিয়োগ ছিল আমাদের শিক্ষার্থীরা কত টাকা? 12 লক্ষ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ছিল না। এই 12 লক্ষকে আমরা 2 দ্বারা ভাগ করলে গড় বিনিয়োগ পাবো কত টাকা? 6 লক্ষ টাকা। এই গড় নেট মুনাফা 1,89,000 টাকাকে 6 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব 31.50%। শিক্ষার্থীরা আমরা যদি গড় নাম্বার রিকোয়ারমেন্টটা আরেকবার পড়ি, এখানে বলা হয়েছিল দুটি প্রকল্পের মধ্যে বিনিয়োগের ক্ষেত্রে কোনটি বেশি গ্রহণযোগ্য। যেহেতু সানে আমাদের গড় মুনাফার হার এসেছিল 21% এবং মুনে এসেছে 31.50%। আমরা জানি কি যেটাতে গড় মুনাফার হার বেশি ওই প্রকল্পে আমাদের কি বিনিয়োগ করা অধিকতর যুক্তিযুক্ত। কিন্তু যদি দুইটি প্রকল্পের মধ্যে বলা হতো কোন প্রকল্পটি বন্ধ করে দিব, তখন আমাদের প্রশ্নের উত্তরটা হতো সান। কারণ কি? কারণ যে প্রকল্পে গড় মুনাফার হার কম সেটাকে কি করব না, আমরা গ্রহণ করব না, তাই এটা বন্ধ করে দেওয়া উচিত। আর যেহেতু প্রশ্নে বলা হয়েছে কোনটি অধিকতর গ্রহণযোগ্য, এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হবে কি এই অঙ্কের জন্য মূল। প্রিয় শিক্ষার্থীরা, এরকম নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল কমার্স এডুকেশনে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই বাজিয়ে দাও।